গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে বাংলাদেশের সকল সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানির উচ্চতা বেড়েছে প্রায় ৩ ফুট। এতে করে ওইসব অঞ্চলের সড়ক, পুকুর ও বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। পটুয়াখালী, ভোলা, বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, খুলনা, মংলায়ও স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পেসার শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে এনে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ম্যাচ ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এবারও টি-20 দলে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। সর্বশেষ ২ সিরিজ বিবেচনায় রিজওয়ানের ওয়ানডে অধিনায়কত্ব ঝুঁকির মুখে পড়েছিল। তার তত্ত্বাবধানে মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর নিউজিল্যান্ড সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান। ১৬ সদস্যের দলে নতুন মুখ হাসান নওয়াজ। এদিকে ২ সিরিজ পর আবারও টি-20 দলে ফিরলেন আফ্রিদি। ঘরে মাঠেও বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। দলে আরও ফিরেছেন ২ পেসার হারিস রৌফ ও হাসান আলী। ১ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 এবং ৯ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান। উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ আরও ২ জনের মৃত্যু হয়েছে। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে মাইলস্টোন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। আজ সকাল ৯টা ১০ জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র জারিফ ফারহান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, জারিফের শ্বাসনালী সহ শরীরের ৪০% দগ্ধ হয়েছিল জারিফের। তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। এর কিছুক্ষণ পর সকাল ১০টা ১৫ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাসুমা নামের অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। বিমান দুর্ঘটনায় তার শরীরের ৯০% পুড়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন মোট ৩৯ জন। তাদের মধ্যে ৪ জন আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় আছে। এছাড়া শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কয়েকজন ভর্তি আছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আবির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আবির, মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধ কতজন এখনো হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের চিকিৎসার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সকালে ৭ম শ্রেণীর ১৩ বছর বয়সী জারিফ নামের এক শিক্ষার্থী কিন্তু তার মৃত্যু হয়। ৩০% তার বার্ন হয়েছিল, অর্থাৎ দগ্ধ হয়েছিল। তার কিছুক্ষণ পরে কিন্তু মাসুমা নামের এই মাইলস্টোনের একজন অফিস সহকারী, তারও মৃত্যু হয়। তার বয়স ৩৮ বছর। তার কিন্তু শরীরের ৯০% পুড়ে গিয়েছে এমনটি জানা গেছে। এখন পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জন এবং হাসপাতালে সব মিলিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। এবং যারা মারা গেছেন এখন পর্যন্ত যে ২ জন, তাদেরকে কিন্তু তাদের পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হতে পারে এখান থেকে, সেটি বলছিল। এবং কিছুক্ষণ পরে এই সার্বিক বিষয় নিয়ে এখান থেকে ব্রিফ করা হবে, তখন আসলে জানা যাবে যে আসলে ডিটেলস তথ্যগুলো। আর এখন পর্যন্ত যারা আশঙ্কাজনক রয়েছেন, আরও ৩ জন যে আইসিইউতে রয়েছেন, তাদেরকে কিন্তু তত্ত্বাবধানে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছে যে তাদের অবস্থাও খুব একটি ভালো নয়, অর্থাৎ তারা মুক্ত নয়। এবং যে ১০ জন তার থেকে একটু ভালো অবস্থানে রয়েছেন, তারা কিছুটা ভালো অবস্থানে রয়েছেন। এবং বাহিরে থেকে যে চিকিৎসক আনা হয়েছে, তারা কিন্তু সার্বিক তত্ত্বাবধানে দেশের চিকিৎসকদের সাথে তারা কাজ করছেন, যাতে স্বাভাবিক জীবনে তারা যাতে ফিরে আসে। তবে যারা আশঙ্কাজনক অবস্থায় আছেন, তাদের অবস্থা কি হবে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। কিছুক্ষণ পর ব্রিফ হলে হয়তো বিস্তারিত জানা যাবে। মিলি।
বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর আগামী রোববার ও সোমবার পর্যন্ত দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সকালে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম এই কথা জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত সময়ের মধ্যে তাদের স্কুলে এনে কাউন্সিলিং করা হবে। সে পর্যন্ত অভিভাবকদের সাথে যোগাযোগ রাখছে স্কুল কর্তৃপক্ষ। কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই জানিয়ে প্রিন্সিপাল বলেন, যে 5 জন নিখোঁজ ছিল তাদের মধ্যে 3 জন শিক্ষার্থী সহ সবার মরদেহ পাওয়া গেছে। মরদেহ বুঝে নিয়েছে পরিবারগুলো। এদিকে শনিবার সকালেও স্কুল গেটের সামনে সাধারণ মানুষের জটলা দেখা যায়। বেশিরভাগই গেটের ফাঁকা অংশ দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করছে। তবে আজও দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে স্কুলের শিক্ষক কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। পুলিশের কোনো পরিবর্তন হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতি হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আগের চেয়েও কয়েকগুণ বেশি ঘুষ দিতে হচ্ছে। ব্যবসায়ীরা এমন অভিযোগ করেন বলেও জানান তিনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডক্টর হোসেন জিল্লুর রহমানের অর্থনীতি, শাসন ও ক্ষমতা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, গত 15 বছরে অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে পতিত স্বৈরাচার সরকার। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক আরোপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে মার্কিন এই বাণিজ্য শুল্ক নীতি। এ থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ মৌলভীবাজারে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচি ঘিরে এরই মধ্যে দলীয় নেতাকর্মীরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। দুপুরে শহরের বেরিরপাড় পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। পরে তাদের পথসভা করার কথা রয়েছে। এ সময় বক্তব্য রাখবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রগতিশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এনসিপির পথসভা ঘিরে এরই মধ্যে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকের শুরুতে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। সিসি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা এবারের নির্বাচনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সিসি। তিনি বলেন, এজন্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথেও আলোচনা চলছে। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদেরের সভাপতিত্বে সভায় জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা সবাই মিলে জাতিকে একটা ক্রেডিবল, দেশের জন্য এর দরকার। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেইন। একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয়, তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তো সমস্যা, দেশের সমস্যা। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী নেতা হাজী মোতালেব বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। পুলিশ জানায়, গত বছরে 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারের ল্যাবজোন হাসপাতালের সামনে নাফিজা নামের এক শিক্ষার্থী মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। পরে তার পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি হাজী মোতালেব বেপারী শেখ হাসিনার পতনের পর গা ঢাকা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পাথালিয়ার সিন্ধুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ 7 দিনের রিমান্ড প্রার্থনা করে তাকে আদালতে পাঠানো হবে। পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে বাংলাদেশের সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 ফুট পানির উচ্চতা বেড়েছে। আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট।
নিম্নচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ভোলা, লক্ষ্মীপুর, কক্সবাজার ও মোংলা সহ উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চাঁদপুরের মেঘনা উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বেড়েছে প্রায় 3 ফুট। এতে করে ওইসব অঞ্চলের সড়ক, পুকুর ও বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। বিশেষ করে চাঁদপুরের হাইমচর উপজেলার নদী তীরবর্তী এলাকায় হাজারো পরিবার পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া পানির বরজ, মৎস্য খামার ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানির বেশির গতিকে আমাদের বাড়ি ঘরে পানি পড়তো, সব কিছু ক্ষয়ক্ষতি হইয়া নষ্ট হয়ে যেতে আছে, ফসলি জমি টমি, বাড়ি ঘরেও পানি উঠছে। প্রচুর পানি ঢুকছে, আমরা রাত্রে কোনো ঘুমাইতে পারিনি। রাত্রে সব আমরা ছিলাম আর কি, রাস্তার উপরে আসছিলাম দাঁড়িয়ে। খুব পানি বাঁধের উপরে দিয়ে গেছে পানি জমার কারণে অনেকের কৃষি জমি, আবাদি জমি, মাছের ঘের, বোর এবং অনেকের অনেক ফসলাদি অনেক নষ্ট হয়েছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙাবালী উপজেলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকার নদ নদীতে স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটার মেরিন ড্রাইভ এবং পুলিশ বক্স সহ বেশ কিছু স্থাপনা সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ভেসে গেছে। উপকূলীয় উপজেলা কলাপাড়া, বাউফল, দশমিনা, গলাচিপা, রাঙাবালী, মির্জাগঞ্জের বেড়িবাঁধের 17টি ভাঙা পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করেছে লোকালয়ে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। মেজর লিগ সকার MLS এর অল স্টার গেমে অংশ না নেয় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন লিওনেল মেসি ও জর্ডি আলবা। ফলে রোববার বাংলাদেশ সময় ভোর 5:15টায় সিনসিনাটির বিপক্ষে খেলতে পারবেন না ইন্টার মায়ামির 2 তারকা। গত বুধবার অনুষ্ঠিত হয় অল স্টার গেম, যেখানে মেক্সিকোর লিগের অল স্টারদের বিপক্ষে 3-1 গোলে জেতে MLS দল। ভক্ত গণমাধ্যমের ভোটে স্কোয়াডে জায়গা পাওয়া সত্ত্বেও মেসি ও আলবা কেউই ম্যাচে অংশ নেননি। MLS এর নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় বৈধ চিকিৎসাগত অনুমতি ছাড়া অল স্টার গেমে না খেলেন, তবে তিনি তার ক্লাবের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হবেন। এই নিয়ম অনুযায়ী চেস স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মেসি ও আলবাকে খেলতে দিচ্ছে না লিগ কর্তৃপক্ষ। মায়ামি টেবিলের অন্যতম শীর্ষস্থানীয় দল 2 তারকার অনুপস্থিতি দলটির জন্য বড় একটি ধাক্কা হতে পারে, বিশেষ করে শক্ত প্রতিপক্ষ সিনসিনাটির বিপক্ষে। বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো যায় না, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রয়োজন নির্বাচিত সরকার। বলেছেন সংস্কার চলমান প্রক্রিয়া, কয়েকটি বৈঠক করে রাতারাতি তা সম্ভব নয়। সংখ্যানুপাতিক নির্বাচন হলে ভোটাররা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা জিয়া পরিষদের জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান কাঠামো রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এটা অনুধাবন করে বিএনপি অনেক আগেই ভিশন 2030 ও 31 দফা দিয়েছে। তবে সংস্কার একদিনের ব্যাপার না। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন, সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, এখন রাতারাতি সম্ভব না। তিনি বলেন, জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কথা বারবার বলছে বিএনপি। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সে দিকটা ভালো করে চিন্তা করুন, অবকাশই পায়। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে গেলে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবির বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, এতে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচিত হবে না। বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল জোর গলায় বলছে পেয়ার পদ্ধতির নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য।
এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। তর্কে বিতর্কে না জড়িয়ে যার যার বক্তব্য নিয়ে দলগুলোর জনগণের কাছে যাওয়া উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরনো পদ্ধতি চালানোর চেষ্টা অব্যাহত আছে, সেটা তরুণরা করতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে পথসভা করে এসব কথা বলেন তিনি। বলেন, সংস্কার নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বিভিন্ন শক্তি, কিন্তু সংস্কার আর মানুষের সকল অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকলে হবে না। পুলিশ হত্যার দায় 24-এর যোদ্ধাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এগুলো ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনীর কাজ। বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। 72-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। জুলাই গণ অভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানি না হয়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে। তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করা হচ্ছে। পরে তিনি পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন। এর আগে সিদ্ধিরগঞ্জ র্যাব দপ্তর পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনার ওখানে 200 আসামি দিয়ে ফেলছে। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লাগবে। তা আপনারই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লাগবে। যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগতো না। দেশের অনেক ব্যাংকের মূলধনের 80% লুট হয়ে গেছে। খাদের কিনারা থেকে এসব ব্যাংক পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ, এমন কথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের অর্থনীতি, শাসন ও ক্ষমতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার 50 বছর পরও কেন শিল্পখাত ধুঁকছে তার কারণ অনুসন্ধান জরুরি। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের উন্নয়নের বড় দুর্বলতা হলো এটা শহর কেন্দ্রিক। অনুষ্ঠানে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের গণতন্ত্রের মডেল কলুষিত, একে সমাজ থেকে বিতাড়িত না করতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব হবে না। আর সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, স্বৈরাচারের সরকার ক্ষমতা কুক্ষিগত করার কারণে দেশে দুর্নীতির মহোৎসব চলছে। ধরেন 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। এখন আমরা কিছুদিন হিসাব করেছি, আইএমএফ বলছে 18 বিলিয়ন, আবার ওদের বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংক উদ্ধার করতে। খাদের কিনার থেকে যে কিছুটা নিয়ে আসে একেবারে পুরোপুরি, তো সেটা খুব সহজ কাজ, এবং শেষ হয় এটা ওয়ান অফ না। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে। আরও 2 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহান ও মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগম। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে চিকিৎসাধীন 4 জনের অবস্থায় এখনও আশঙ্কাজনক। এদিকে ঘটনায় ক্ষতিগ্রস্ত দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছুটি আরও 2 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আবির আহমেদের রিপোর্ট। ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা। ছেলেকে নিয়ে যে স্বপ্ন ছিল তা আর পূরণ হচ্ছে না। সন্তানের শেষ বিদায় যেন মেনেই নিতে পারছে না জারিফের পরিবার। দুর্ঘটনার 6ষ্ঠ দিনে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে হেরে গেছে 13 বছরের শিশুটি। ভর্তির সময় 40% দগ্ধ ছিল তার শরীর। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ,
অনেক ভালো ছিল, মানে ও বলার মতো ভাষা নাই, আর যে ও কত ভালো, অত ব্রেনি একটা ছেলে, আর এই মানে মা বাপ কিভাবে সান্ত্বনা দেবে আল্লাহ পাকই জানে। জারিফ ছাড়াও মাইলস্টোনের ৩৮ বছর বয়সী অফিস সহকারী মাসুমা বেগমের মৃত্যু হয়। ৯০% দগ্ধ ছিল তার শরীর। 2 সন্তানকে রেখে চিরবিদায় যেন মেনে নিতে পারছে না তার স্বামী। আগানের জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলি সব ভাঙিয়া গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা, ভবিষ্যতে কি হবে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে ভর্তি থাকা 4 জনের অবস্থা সংকটজনক। আর চিকিৎসাধীন দগ্ধদের মধ্য থেকে সুস্থ হয়ে ওঠায় প্রথমবারের মতো 2 জন হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে পেরেছেন। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আমরা কিছু পেশেন্ট ডিসচার্জ করবার জন্য প্রস্তুত। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। আমাদের আরও অন্তত আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারব। এদিকে রোববার মাইলস্টোন স্কুল খোলার ঘোষণা দেওয়া হয়েছিল। নতুন করে ছুটি আরও 2 দিন বাড়ানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, হতাহতের শঙ্কা রয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। ইউপিডিএফ দলের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে একটি দল এবং জেএসএস এর সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে আরেকটি দলের মধ্যে গোলাগুলি হয়। পুলিশ জানায়, গোলাগুলির খবর পেয়েও এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা। ব্রহ্মপুত্রের উজানে চীনের বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের বড় ক্ষতির শঙ্কা নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সাভারের এক অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের পক্ষ থেকে চীনের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। চীন আমাদেরকে জানিয়েছে যে যেহেতু তারা পানি ডাইভার্ট করবে না, বরং যেইখানে তারা বাঁধ দিচ্ছে পানি তার নিচেও প্রবাহিত হবে এবং পানি তারা আসলে বিদ্যুৎ করবার জন্য যতটুকুন আটকানো দরকার আটকে বাকিটা ছেড়ে দেবে। সুতরাং এইখানে পানির প্রবাহ কমে আসবে না এবং ভাটির দেশগুলোর তেমন কোনো ক্ষতি হবার আশঙ্কা নেই। ব্রেকিং ইয়ার্ড পরিচালনায় অবশ্যই গ্রিন সনদ পেতে হবে। যারা নিতে পারেনি তাদের এ ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনকালে তিনি একথা বলেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও 3টি জাহাজ কেনা হচ্ছে উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা বলেন, এ খাতে আয় বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। হংকং কনভেনশন নীতি অনুসরণ করায় চট্টগ্রামের 16টি শিপ ব্রেকিং ইয়ার্ড ইতোমধ্যে গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে বলে জানান তিনি। রেলপথকে রেশনালাইজেশন করা হবে। ব্যবসা ও যাত্রী পরিবহনের বিষয় মাথায় রেখে পরিকল্পিতভাবে রেলকে সাজানো হবে বলে মন্তব্য করেছেন রেল ও সড়ক পথ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। দুপুরে নাটোর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রয়োজনে লসে থাকা রেলপথ তুলে অন্য স্থানে বসানো হবে বলেও জানান শেখ মঈনুদ্দিন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছে বিএনপির নেতাকর্মীরা। কুষ্টিয়ার কুমারখালীতে কয়েক হাজার নেতাকর্মী সহ বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন শেষে কুমারখালী কয়া ইউনিয়ন রায়ডাঙ্গা গ্রামের শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করে। আবরার দেশের সূর্য সন্তান বলেও মন্তব্য করেন সিনিয়র নেতারা। এদিকে ঝালকাঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মসূচি নিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দি ও তিতাসে 23 মামলার আসামি মামুন হোসেন দুর্বৃত্তের হামলায় খুন হয়েছেন। সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে মামুন 3 নারী সহ ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার পথে পানি কিনতে গৌরীপুর বাসস্ট্যান্ডে নামেন। এ সময় একদল দুর্বৃত্ত পিছন থেকে অতর্কিত রামদা দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা। মামুন গৌরীপুর বাজার সহ আশেপাশের এলাকায় চাঁদা ও মাদক নিয়ন্ত্রণ করত। এর জের ধরে সে খুন হতে পারে বলে ধারণা পুলিশের।
কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে ধারালো বটির আঘাতে গুরুতর জখম হয়েছেন গোয়েন্দা পুলিশের এসআই ইসরাফিল। পুলিশ জানায় ৫ আগস্ট কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলার আসামি হারুনুর রশিদের বাড়িতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের এসআই ইসরাফিল সহ একটি টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা এসআই ইসরাফিলের উপর ধারালো বটি দিয়ে আক্রমণ করে। এতে জখম হন ইসরাফিল। আহত পুলিশ কর্মকর্তাকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালীর চৌমুহনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে বেসরকারি একটি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। পুলিশ জানায়, শুক্রবার রাতে চৌমুহনীতে নাবিলা জেনারেল হাসপাতালে ভর্তি হন মিম আক্তার নামে অন্তঃসত্ত্বা এক নারী। সিজার করার পর তার একটি ছেলে সন্তান হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান ওই নারী। নিহতের স্বজনদের বিক্ষোভের মুখে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। হাসপাতালটি সিলগালা করা হয়। বর্ণাঢ্য আয়োজনে সাভারের ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। দুপুরে উপজেলার বিরুলিয়ার ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম। এ সময় ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ মনিরুজ্জামান মোল্লা, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মেঘের আড়ালে গা ভাসিয়ে বর্ষাকে বরণ করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রিন ভয়েস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখার আয়োজনে ক্যাম্পাসের আমতলায় এসব অনুষ্ঠান পালন করে শতাধিক শিক্ষার্থী। এ সময় প্লাস্টিকের ব্যবহার কমাতে প্লাস্টিক বোতলের বিনিময়ে বাহারি ফুলের গাছ, ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়। নানা ধরনের পিঠাপুলির পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ৪-৫ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় দফায় আরও ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর এমনটা জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি দল ও একটি জোটের নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য দল ও জোটের মধ্যে রয়েছে ১২ দলীয় জোট, নেজামে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, এনপিপি, জাকের পার্টি, ইসলামী ঐক্য জোটের নেতারা। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও ফ্যাসিবাদ বিরোধী সেল গঠনের প্রস্তাব দেওয়া হয়। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিও জানানো হয়। গত সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় এবং এর প্রতিক্রিয়ায় সচিবালয় ও উত্তরায় বিক্ষোভের পর এর আগে কয়েকটি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে পরপর বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আজকের আমাদের আলোচনার সবচেয়ে ফলপ্রসূ সাবজেক্ট হচ্ছে এইটা। উনি ওনার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ, সময় তিনি ঘোষণা করবেন। দেশের কয়েকটি ব্যাংকের মূলধনের ৮০% লুট হয়ে গেছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, খাদের কিনার থেকে এসব ব্যাংক পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ। রাজধানীর সেটআপ মিলনায়তনে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, স্বৈরাচার সরকারের তুলনায় বর্তমানে ব্যবসায়ীরা ৫ গুণ বেশি ঘুষ দিতে বাধ্য হচ্ছেন। আরও জানাচ্ছেন সেলিম মালিক। অর্থনীতি, শাসন ও ক্ষমতা, এই তিনের মধ্যে কি ধরনের সম্পর্ক, সমাজে এর প্রভাবই বা কেমন, এ নিয়ে প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের রচিত বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা। বইয়ের লেখক হোসেন জিল্লুর বলেন, দেশের গণতন্ত্রের মডেল কলুষিত, উন্নয়নের স্বার্থেই দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে। ক্ষমতার একটা কলুষিত মডেল, এটাকেও কিন্তু বিতাড়িত করতে হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্বীকার করেন, অর্থনীতি এখন সংকটের মধ্যে রয়েছে। বিশেষ করে লুট হয়ে যাওয়া অর্থ ফেরত আনা এবং রুগ্ন ব্যাংকে সবল করার কাজ করছে সরকার। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব। ধরেন 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। এখন আমরা কিছুদিন হিসাব করেছি, আইএমএফ বলছে 18 বিলিয়ন, আবার ওই দিন বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংক উদ্ধার করতে।
ব্যবসায়ীদের অভিযোগের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারের লুটেরা অর্থনৈতিক ধারা এখনো চলমান, এর থেকে বের হতে পারেনি অন্তর্বর্তী সরকারও। গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। পুলিশের কোনো পরিবর্তনই হয়, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও। অন্যান্য বক্তারা বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের একক নিয়ন্ত্রণে ছিল দেশের অর্থনীতি। লুটেরা অর্থনৈতিক সংস্কার না হলে টেকসই উন্নয়ন কঠিন হবে। সিঙ্গাপুর এখন তাদের স্বাধীনতার 60 বছর উদযাপন করছে, আমরাও কিন্তু 54 বছরে পদার্পণ করেছি, কিন্তু দেখেন তাদের মাথা পিছু আয় প্রায় $94,000, আর আমাদের মাথা পিছু আয় ইনফ্লেটেড ধরে নিল 3,000, সেটাও যদি ধরে নেই তাহলে কোথায় আছি আমরা? সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে 9 থেকে 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-20 এশিয়া কাপ। নিজের এক্স অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসেন নাকভি। ঢাকায় এসএসির বার্ষিক সাধারণ সভায় এশিয়া কাপ নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে একদিন বাদেই প্রতিযোগিতার তারিখ ও ভেন্যুর ঘোষণা দিলেন এসএসসি সভাপতি। ভারত সফরের সূচি পরিবর্তন করায় এশিয়া কাপের আগে কোনো ম্যাচ নেই বাংলাদেশের, তাই এ সময়ে একটি সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। তবে নেপাল কিংবা নেদারল্যান্ডস ছাড়া এ সময় অন্য কোনো দলকে পাচ্ছে না ক্রিকেট বোর্ড। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামে ব্যস্ত আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সে চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছি।